তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি লাইটস আউট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ডাফি নামের একটা লোককে, যে কিনা রাতের বেলায় একটা বারের মধ্যে যায়। তবে যখন বারে গিয়ে সে ড্রিঙ্ক করার ট্রাই করে, তখন সে দেখতে পারে সাইডেই কিছু লোক জুয়া খেলছে। এই জন্য সে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে, আর সে নিজেও জুয়া খেলার প্রিপারেশন নেয়। তবে যেহেতু তার কাছে জুয়ার মধ্যে লাগানোর মতো তেমন কোনো টাকা ছিল না, এই জন্য সে ফাইনালি তার ঘড়িটা খুলে সেটাকেই জুয়ার মধ্যে লাগিয়ে দেয়। আর এরপরে কয়েকটা গেম খেলার পরে ফাইনালি ডাফি তাদের সবাইকে হারিয়ে দেয়, আর তাদের সমস্ত টাকা পয়সা সে নিয়ে নেয়। তবে এই হারের জন্য এখানে সবাই তার উপরে প্রচণ্ড রাগ করে, আর তারা সবাই মিলে তার উপরে আক্রমণ করে দেয়। তবে ডাফি কিন্তু কোনো নর্মাল কোনো পার্সন ছিল না, এই জন্য সে তাদের সবাইকে মারা শুরু করে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে সবাইকে এমনভাবে ধোলাই করে যাতে করে এক মাস আর তারা উঠে দাঁড়াতে না পারে। তবে যখন সেই মারামারিগুলো করছিল, তখন দূর থেকে দাঁড়িয়ে ম্যাক্স নামের একটা লোক তাকে দেখছিল, যে কিনা 2 দিন আগেই জেল থেকে বেরিয়েছে। তো এখন বার থেকে বেরিয়ে ডাফি চলে আসে একটা হোটেলের মধ্যে, কারণ আসলে ডাফির এখানে কোনো থাকার মতো ঘর নেই। আসলে তখন আমরা জানতে পারি যে ডাফি হচ্ছে একজন এক্স মেরিন কমান্ডার, যে কিনা আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে তার সমস্ত সঙ্গীদেরকে হারিয়ে ফেলেছে। এখান থেকে শুধু জীবিত বাঁচতে পেরেছে সে আর তার একটা বন্ধু বোয়েকা। তো এরপরে পরদিন সকালবেলা ম্যাক্স চলে আসে ডাফির হোটেলে তার সঙ্গে কথাবার্তা বলার জন্য। তবে ডাফি কোনোভাবেই ম্যাক্সের সঙ্গে কথাবার্তা বলতে চায় না, মানে সেগুলোতে খুব একটা ইন্টারেস্টেড না। তবে যখন ম্যাক্স তাকে খাবার দাবার খাওয়ানোর একটা অফার দেয়, তখন ডাফি তার সঙ্গে বেরিয়ে চলে আসে, কারণ এই খাবার দাবার খাওয়ার বদলে ডাফি তার সমস্ত কথাগুলো শুনবে। আর এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে চলে আসে, আর এখানে খাবার দাবার খাওয়ার ফাঁকের মধ্যে ম্যাক্স ডাফিকে তার সমস্ত ব্যাপারগুলো বলে। সে প্রথমে তো ডাফির অনেক প্রশংসা করে, আর এরপর সে বলে যে তোমার হাতের মধ্যে একটা জাদু আছে, তোমার এই জাদুটাকেই কাজে লাগিয়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। যদিও প্রথমে ডাফি এগুলো বিশ্বাসই করতে চাইছিল না, তার মনে হচ্ছিল ম্যাক্স উল্টাপাল্টা কিছু একটা বলছে। তবে ম্যাক্স তার এই কথাগুলোর প্রমাণ দেওয়ার জন্য পুরোপুরি রেডি ছিল। তো এরপর তারা দুজন চলে আসে ডোনাল্ড নামের একটা লোকের কাছে, যে কিনা বিভিন্ন জায়গায় স্ট্রিট ফাইটের আয়োজন করত, আর সেখান থেকে সে টাকা ইনকাম করত। আমরা দেখতে পারি যখন এখানে একটা ফাইট শেষ হয়ে যায়, তখন ডোনাল্ড তার সবচেয়ে সেরা ফাইটারটাকে সামনে আনে, আর এখানে একটা ওপেন চ্যালেঞ্জ দেয়। সে বলে যে যেই তার সঙ্গে ফাইট করে জিততে পারবে তাকে আমি এত টাকা দেব। এখন এত ভয়ঙ্কর ফাইটার দেখে কেউই রাজি হচ্ছিল না, এই জন্য ডোনাল্ডের নজর পড়ে ডাফির উপরে, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে ম্যাক্স তাকে এখানে নিয়ে এসেছে শুধুমাত্র মারামারি করার জন্য। তবে ডাফিও এগুলো দেখার পরে খুব একটা রাজি ছিল না, এই জন্য সে চলে যাওয়ার ট্রাই করে। তবে যখন সে যাচ্ছিল, তখন আশেপাশের সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে নিয়ে মজা করা শুরু করে। আর নিজের এমন বেজ্জতি সহ্য করতে না পেরে ফাইনালি ডাফিও সিদ্ধান্ত নেয় সে এখানে ফাইট করবে। আর এরপর সে শুধুমাত্র একটা পাঞ্চেই তার এই সেরা ফাইটারকে এখানে হারিয়ে দেয়। তবে তখনই তারা এখানে পুলিশের সাইরেন শুনতে পারে, এই জন্য তারা ডোনাল্ডের থেকে তাদের পাওনা টাকাগুলো নিয়ে দ্রুত দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপরে যখন তারা রাস্তায় ছিল, তখন ম্যাক্স ডাফির কাছে তার ঘর সম্পর্কে জিজ্ঞেস করে। তবে তখন ডাফি তার সমস্ত সত্যি কথাটা বলে দেয়। সে বলে যে এখানে আমার কোনো ঘর নেই, আমার কোনো আত্মীয় স্বজনও নেই। আর এগুলো শোনার পরে ফাইনালি ম্যাক্সের তার উপর একটু মায়া হয়, এই জন্য সে তার বোন রিচেলের বাসায় তাকে শিফট করার সিদ্ধান্ত নেয়। তবে যখন তারা দুজন রিচেলের বাসায় পৌঁছায়, তখন তারা দেখতে পারে রিচেল তার বয়ফ্রেন্ডকে পিটিয়ে ঘর থেকে বের করছে, কারণ কোনো একটা ব্যাপার নিয়ে তাদের মধ্যে একটা ঝগড়া হয়ে গিয়েছিল, আর এই জন্যই এখন তাদের মধ্যে মারামারি হয়ে গিয়েছে। আর এগুলো দেখার পরে ডাফি প্রথমে তাদের মধ্যে যায় আর তার বয়ফ্রেন্ডকে পেটানো শুরু করে। আমরা জানতে পারি রিচেল হচ্ছে একজন বিধবা, যে কিনা তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে এখানে বাস করে। তো এরপরে পরদিন সকালবেলা ম্যাক্স চলে আসে পার্কার নামের একটা মাফিয়া বসের কাছে, যে নিজেও কিনা একটা স্ট্রিট ফাইটের বক্স চালাতো। আর তখন আমরা জানতে পারি ম্যাক্সের কাছে পার্কার অনেকগুলো টাকা পায়, যেই টাকাগুলো দেয়া তার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছিল। এই জন্য ফাইনালি ম্যাক্স সিদ্ধান্ত নেয় সে ডাফির ফাইট করাবে পার্কারের এই ফাইটারের সাথে। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই পার্কার রাজি হয়ে যায়, কারণ সেইটা খুব ভালো করেই জানতো যে জিতবে তো তার ফাইটারই, কারণ তার কাছে ট্রেনিং করা একটা ফাইটার আছে যে কিনা যেই কোনো ফাইটারকে হারাতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন ডাফি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তখনই এখানে রিচেল তার মেয়েকে নিয়ে চলে আসে। আর তার এমন সুন্দর বিহেভিয়ার দেখার পরে রিচেল আর তার মেয়ে তার উপরে খুবই ইমপ্রেস হয়ে যায়। আর এরপরে রাতের বেলায় যখন তারা একসাথে বসে ডিনার করছিল, তখন একটু পরে এখানে ম্যাক্স চলে আসে। আর এরপরে ম্যাক্স ডাফির সঙ্গে কথাবার্তা বলে তাকে পার্কার সম্পর্কে সমস্ত ব্যাপারটা বলে, আর সেই ফাইট সম্পর্কেও তাকে বুঝিয়ে দেয়। যদিও ডাফি ফাইট করতে চাইছিল না, তবে শুধুমাত্র ম্যাক্সের সাহায্য করার জন্য সেই ফাইটটা করার জন্য রাজি হয়ে যায়।
আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি পার্কার রিচেলের বয়ফ্রেন্ড রিককে জিজ্ঞাসাবাদ করছিল। আসলে রিক একটা সময় পার্কারের জন্যই কাজ করত, তবে যখন সে গ্যাং ছেড়ে পালিয়ে গিয়েছিল তখন সে যাওয়ার আগে অনেকগুলো টাকা চুরি করে নিয়ে গিয়েছিল। আর তখন আমরা দেখতে পারি এখানে লেক্স নামের একটা করাপ্টেড পুলিশ অফিসার চলে আসে, যে আসার সঙ্গে সঙ্গেই গান পয়েন্টে নিয়ে রিককে সেই টাকাগুলো সম্পর্কে জিজ্ঞেস করে। এখন রিক প্রচণ্ড ভয় পেয়ে এটা বলে দেয় যে সে সেই সমস্ত টাকাগুলো তার গার্লফ্রেন্ডের ঘরের মধ্যে লুকিয়েছে। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই লেক্স তাকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপর সে পার্কারকে বলে যত দ্রুত সম্ভব তুমি তার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করো, তার গার্লফ্রেন্ড আসলে কে। তো এরপরে পরদিন রাতের বেলায় ম্যাক্স আর ডাফি তাদের ফাইট করার জন্য রিংয়ের কাছে চলে আসে। তবে এখানে এসে তারা দেখতে পারে অলরেডি এখানে মেয়েদের একটা ফাইটিং চলছিল। আর যখন মেয়েরা ফাইট করছিল তখন আমরা দেখতে পারি লিনেক্স নামের সেই মহিলা পুলিশটাও এখানেই দাঁড়িয়েছিল। তো এরপরে যখন ম্যাচ শুরু হয়ে যায় আর ডাফির পালা চলে আসে, তখন প্রথমে খেলাটা শুরু করার আগেই ডোনাল্ড তাদের সবাইকে সাবধান করে বলে দেয় যে কোনোভাবেই এই লোকটাকে হালকাভাবে নিও না, কারণ সে হচ্ছে একজন ভয়ঙ্কর ফাইটার। যদিও সে কখনো ট্রেনিং করেনি, সে বক্সিংয়ের বও জানে না, তবে সে খুব ভালো লড়তে পারে এইটা আমি জানি। তবে তবুও তার কথা কেউ সিরিয়াসলি নেয় না। আর যখনই ফাইটটা শুরু হয়ে যায় তখন ডাফি তার অপোনেন্টকে খুব সহজেই এখানে হারিয়ে দেয়। আর এই সহজ উইনটার পরে যখন ম্যাক্স আর ডাফি সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে তখনই তাদের সামনে পার্কার চলে আসে। আর পার্কার তাদেরকে মিট করিয়ে দেয় তার সবচেয়ে স্পেশাল লোক ফোর্টের সাথে। আর তার সঙ্গে ফাইট করার জন্য সে ডাফিকে চ্যালেঞ্জ করা শুরু করে। তবে ম্যাক্স এটা খুব ভালো করেই জানতো যে ফোর্ড হচ্ছে একজন ভয়ঙ্কর ফাইটার, সে হচ্ছে একজন মনস্টার, তার সঙ্গে পারা এতটা ইজি ব্যাপার না। আর তাছাড়া তার যেই দেনাগুলো ছিল সেগুলো তো প্রথম ফাইটেই শেষ হয়ে গেছে, এই জন্য সে কোনোভাবেই এই ফাইটটা করতে চাইছিল না। তবে তখন পার্কার তাদেরকে অফার দিয়ে বলে যে যদি তোমরা ফোর্ডকে হারিয়ে দিতে পারো তাহলে তোমরা পাবে 3 গুণ টাকা। তবে তবুও ম্যাক্স এটাতে ইন্টারেস্টেড ছিল না। তবে আমরা দেখতে পারি ডাফি তাকে বলে যে ভাই এই মনস্টারের সাথে ফাইট করতে হলে আমি 5 গুণ টাকা নিব, 3 গুণ টাকা খুবই কম হয়ে যায়। তবে এইটার জন্যও পার্কার খুব সহজেই রাজি হয়ে যায়, কারণ তার এতটাই কনফিডেন্স ছিল, সে জানতো যে ফোর্ডই জিতবে। এখন যখনই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন প্রথমে তো ফোর্ড ডাফির উপরে প্রচণ্ড ভয়ঙ্কর আক্রমণ করে আর তাকে ইচ্ছা মতো পেটায়। এখন এত মার খাওয়ার পরে ডাফি চোখের সামনে সবকিছু খোলা দেখছিল। তবে তখনই তার চোখের সামনে চলে আসে তার আফগানিস্তানের সেই স্মৃতিগুলো। আর এগুলো দেখার পরে তার মাথা বেশিই গরম হয়ে যায়। আর সে ফোর্টের উপরে এমনভাবে আক্রমণ করা শুরু করে যেন হঠাৎই তার মধ্যে কোনো একটা পাওয়ার চলে এসেছে। আর সে তাকে ইচ্ছা মতো পিটিয়ে তাকে পুরো আদমরাই করে ফাইনালি ম্যাচটা উইন করে ফেলে। আর এত ভয়ঙ্কর একটা ম্যাচ উইন করার পরে ফাইনালি ডাফি আর ম্যাক্স তাদের বাসায় ব্যাক করে। আর টাকা যখন তারা ভাগাভাগি করছিল তখন ম্যাক্স প্রথমে গডকে থ্যাংক ইউ বলে, কারণ ডাফির মতো একটা লোককে সে তার লাইফে পাঠিয়েছে। কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে পার্কারের যত দেনা তার মাথার উপরে ছিল সেগুলো সে ডাফিকে ছাড়া কখনোই পরিশোধ করতে পারতো না। আর তাছাড়া এখন তারা এত ভয়ঙ্কর একটা ম্যাচ উইন করে আরও অনেকগুলো টাকা পেয়ে গেছে। তো এরপরে পরদিন সকালবেলা পার্কার প্রথমে লিঙ্কসকে কল দিয়ে রিকের গার্লফ্রেন্ডের অ্যাড্রেসটা দেয়। এই জন্য লিঙ্ক তার পুলিশদেরকে নিয়ে চলে আসে রিচেলের বাসায়। আর প্রথমে তারা এসেই রিক সম্পর্কে জিজ্ঞেস করে। তবে রিচেল লিক সম্পর্কে শোনার পরেই বলে দেয় যে তার সাথে আমার সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে, তাকে আমি ঘর থেকে বের করে দিয়েছি। তবে তবুও পুলিশরা কোনোভাবেই কিছু শুনবে না। তারা ঘরের মধ্যে গিয়ে পুরো ঘরটা সার্চ করা শুরু করে। আসলে তাদের দরকার ছিল রিকের লুকিয়ে রাখার টাকাগুলো, তারা সেগুলোকেই খুঁজছিল। তবে অনেক খোঁজাখুঁজি করার পরেও, পুরো ঘরটাকে তছনছ করার পরেও তারা কোনোভাবেই কোনো টাকা পয়সা পায় না। এই জন্য যখন তারা চলে যাচ্ছিল তখন যাওয়ার আগে লিঙ্কস রিচেলকে ধমক দিয়ে যায় যে যদি তুমি 7 দিনের মধ্যে সমস্ত টাকাগুলো ব্যাক না করো তাহলে তোমাকে তো আমি মারবই, সঙ্গে তোমার মেয়েকেও আমি মারবো। এইটা বলে সেখান থেকে চলে যায়। আর যখন রাতের বেলায় ম্যাক্স আর ডাফি বাসায় ব্যাক করে তখন তারা জানতে পারে যে সকালবেলা পুলিশ এই রেটটা দিয়েছিল। যদিও রিচেল তাদেরকে বলছিল যে এই সমস্ত ব্যাপারগুলোর কিছুই আমি জানি না, আমি তো টাকা পয়সা সম্পর্কে কিছু জানিই না, আমাকে কিছু বলাই হয়নি। তবে এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ম্যাক্স এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সেই পুলিশ অফিসারগুলো পার্কারের জন্যই কাজ করে। এই জন্য তারা তাদের দুজনকে বাসায় রেখে তারা দুজন চলে আসে পার্কারের কাছে। তবে যখন তারা পার্কারকে এই সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করে তখন পার্কার তাদেরকে উল্টো বলে যে ভাই এই টাকাগুলো হচ্ছে আমার চেয়েও বড় বড় খেলোয়াড়ের, যদি এই টাকাগুলো না পাওয়া যায় তাহলে তোমরা তো অবশ্যই মরবে, আমাকেও কেউ বাঁচাতে পারবে না, কারণ তাদের কাছে এত বেশি পাওয়ার আছে। তো এই জন্য এই পুলিশরা তো যে কোনো মূল্যে টাকাগুলো বের করেই ছাড়বে, কারণ রিগো মরার আগে এইটাই বলে গিয়েছে যে সে টাকাগুলো লুকিয়েছে তার গার্লফ্রেন্ডের বাসার মধ্যে। এখন যেহেতু তারা কিছুই বুঝতে পারছিল না এই জন্য ফাইনালি পার্কার ম্যাক্সকে একটা পরামর্শ দিয়ে বলে যে তুমি এই দেনাটা তোমার মাথায় নিয়ে নাও যাতে করে তুমি তোমার বোনকে সেভ করতে পারো। এখন ম্যাক্সও কিছু বুঝতে পারছিল না যে এতগুলো টাকা তার মাথায় নেয়ার পরে সে আসলে করবেটা কি, সে দেনাগুলো পরিশোধ কি করে করবে।
এখন ম্যাক্স আর ডাফি যখন অফিস থেকে বাইরে বেরিয়ে চলে আসে তখনই তাদের দেখা হয় লিংসের সাথে। আর লিংসকে দেখার পরে তারা আরও বেশি ভয় পেয়ে যায়। তবে তখন ডাফি ম্যাক্সকে শান্ত করে বলে যে তোমার বোন আর তোমার ভাগ্নিকে বাঁচানোর জন্য আমি আরও একবার ফাইট করতে রেডি আছি। আর এরপরে রাতের বেলায় যখন ডাফি একা একা বসেছিল তখন রিচেল তার পাশে এসে বসে আর এত কম ঘুমানোর কারণটা তার কাছে জিজ্ঞেস করে। তখন ডাফি তাকে বলে যে যখনই আমি ঘুমিয়ে পড়ি তখন আমার চোখের সামনে আফগানিস্তানের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো চলে আসে আর আমার বন্ধুদের লাশ যেগুলো আমার চোখের সামনে ছিল সেইগুলো আমার চোখের সামনে ভাসতে থাকে, এই জন্য আমি আর ঘুমাতে পারি না। আর এদিকে ম্যাক্স ডোনাল্ডের সাথে মিলে ডাফির জন্য একটা ভয়ঙ্কর ফাইটের আয়োজন করতে বলে, যাতে করে সেখান থেকে তারা অনেকগুলো টাকা ইনকাম করতে পারে আর সেই টাকাগুলোর মাধ্যমে তারা পার্কারের সমস্ত দেনা পরিশোধ করতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য ফাইনালি ডোনাল্ড রাজিও হয়ে যায়। তবে এই কাজটা করার জন্য সে 30% কমিশন চায়। আর ম্যাক্সের হাতে যেহেতু কোনো অপশন নেই এই জন্য সে তাকে এই কমিশনটা দিতে রাজি হয়ে যায়। তবে একটু পরেই ডোনাল্ড চলে আসে পার্কারের কাছে আর তাকে ম্যাক্সের এই অফারটা সম্পর্কে বলে। আর যেহেতু পার্কার কোনোভাবে এটার জন্য রাজি হচ্ছিল না, কারণ এখানে টাকার মামলাটা অনেক বড়, এই জন্য ডোনাল্ড তার একটু ইগোতে হার্ট করে দেয়। সে বলে যে আগেরবার তুমি যেই হারটা হেরেছো সেটার জন্য সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করছে, যদি তুমি এখন এই ফাইটটা আয়োজন না করো আর তুমি রিভেঞ্জ না নাও তাহলে সবাই তোমাকে নিয়ে সবসময় হাসাহাসি করবে আর সবাই তোমাকে ভীতু বলে গালাগালি করবে। আর এগুলো শোনার পরে পার্কারের মাথা আরও বেশি গরম হয়ে যায়। এই জন্য সে বলে আচ্ছা ঠিক আছে, তুমি ফাইটার আয়োজন করো, ফাইটার যেখান থেকে দরকার আমি নিয়ে আসবো। তারপরে ফাইনালি একটা বিশাল বড় ফাইটের আয়োজন করা হয় যেখানে সমস্ত বড় লোকরা চলে আসে টাকা লাগানোর জন্য। আর যখন এই ফাইটটা শুরু হওয়ার প্রিপারেশন নিচ্ছিল তখন আমরা দেখতে পারি এখানে পার্কার আর লিঙ্কও ছিল, যারা কিনা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। এখানে পার্কার বলছিল যে কোনোভাবেই ডাফি এইবারের ফাইটটা উইন করতে পারবে না। তবে লিঙ্ক তাকে বলছিল যে যদি কোনো রকমে ভুলেও সেই ফাইটটা উইন করে ফেলে তাহলে কিন্তু সমস্ত টাকাগুলো তোমার মাথায় চলে আসবে, তখন কিন্তু এগুলো তোমার পে করতে হবে। তবে তখন পার্কার বলেছে না না ডার্লিং, এটা কোনোভাবেই হবে না, তোমার সমস্ত কুকর্মের প্রমাণ আমার কাছে আছে, তুমি কখন কোথায় কি করেছো, কোথা থেকে কত টাকা ঘুষ নিয়েছো, সমস্ত ডাটা আমার কাছে সেভ করা আছে। সো যদি তুমি 19-20 কিছু একটা করার ট্রাই করো তাহলে আমি কিন্তু এগুলো তোমার সিনিয়রকে ধরিয়ে দিব আর তোমার চাকরি সেখানেই শেষ হয়ে যাবে। সো যদি ডাফি এটা জিতেও যায় তবুও আমাকে টাকা দিতে হবে না, সেই টাকাগুলো দেবে তুমি, যে কোনো মূল্যে তুমি টাকাগুলো বের করবে। আর তখন এদিকে যখন রিচেল ময়লা ফেলার জন্য ডাস্টবিনে যায় তখন ডাস্টবিনের মধ্যে সে একটা ব্যাগ দেখতে পারে। আর যখনই সে ব্যাগটা ওপেন করে তখন সে দেখতে পারে এটার মধ্যে টাকায় ভর্তি। এই জন্য যখন সে গিয়ে তার মেয়েকে জিজ্ঞেস করে তখন তার মেয়ে বলে যে আসলে রিগের উপরে প্রচণ্ড রাগ করে সে এই ব্যাগটা নিয়ে ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছিল আর এটার জন্য সে তার মায়ের কাছে মাপও চায়। আর এদিকে ফাইটটা শুরু হওয়ার একটু আগে ডোনাল্ড ডাফিকে বলে যে প্লিজ এই ফাইটটা তোমাকে যেই কোনো মূল্যে উইন করতে হবে, কারণ যদি তুমি উইন না করো তাহলে আমাকে $5 মিলিয়ন হারতে হবে। আর এই ব্যাপারটা শোনার পরে ডাফির কাছে অন্য কোনো অপশনও ছিল না, তার কাছে এমনিতেও কোনো অপশন থাকে না। তো এই জন্য যখনই সে ফাইটটা শুরু করে তখন তার সামনে ছিল একজন পুলিশ অফিসার। তবে এই ফাইটটা একেবারেই বরাবরের হয় না, কারণ সেই পুলিশ অফিসার ছিল খুবই দুর্বল আর ডাফি তাকে কয়েকটা পাঞ্চ করে সেখানে হারিয়ে দেয় আর এই ফাইটটা সে উইন করে ফেলে। তবে উইন করার সঙ্গে সঙ্গে সবাই হৈহুল্লোড় করা শুরু করে, কারণ এখানে অনেকেই টাকা উইন করে ফেলেছে। আর এই হৈহুল্লোড়ের সুযোগ নিয়ে ম্যাক্স আর ডাফিও সেখান থেকে কোনো রকমে বেরিয়ে চলে আসে। তবে গাড়ির মধ্য থেকেই ম্যাক্স রিচেলকে কল দেয় আর তাকে সমস্ত ব্যাগ ট্যাগ প্যাক করতে বলে। তখন রিচেল তাকে সেই ব্যাগ সম্পর্কেও বলে। তবে তখন ম্যাক্স তাকে বলে যে এত বেশি মাথা কাটানোর দরকার নেই, শুধুমাত্র ব্যাগগুলো প্যাক করো, কারণ দ্রুত আমাদের সেখান থেকে বেরোতে হবে, আর নয়তোবা যেই কোনো সময় পার্কারের লোক চলে আসবে আর তোমাকে শ্যুট করে মেরে ফেলবে। তবে যখনই ম্যাক্স তার বোন রিচেলকে নেয়ার জন্য তার বাসার কাছে আসে তখনই একটা পুলিশের গাড়ি এসে তাদের উপর আক্রমণ করে দেয় আর তাদের উপরে গুলি করা শুরু করে। আর এই গোলাগুলির মধ্যে একটা গুলি গিয়ে রিচেলের মেয়ের গায়ে পড়ে, এই জন্য সে খুবই আহত হয়ে যায়। আর যখন পুলিশের গাড়ি চলে যায় তখন ম্যাক্স একটা অ্যাম্বুলেন্সকে কল দেয় আর তার বোনের মেয়েকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেয়। আর অ্যাম্বুলেন্স যাওয়ার পরে ম্যাক্স ফাইনালি এই সমস্ত ব্যাপারগুলো শেষ করার সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডোনাল্ড সেই বাজিতে জেতা সমস্ত টাকাগুলো নিয়ে যখনই পালিয়ে যাওয়ার ট্রাই করে তখনই লিনেক্সের একটা লোক সামনে চলে আসে আর সে ডোনাল্ডকে শ্যুট করে মেরে সমস্ত টাকাগুলো সে নিজের কাছে নিয়ে নেয়। আর একটু পরে ম্যাক্স আর ডাফি চলে আসে ডাফির বন্ধু বয়কার কাছে। এখানে বয়কাকে তারা সমস্ত ব্যাপারটা বলে আর ডাফি তাকে বলে বন্দুকের জোগাড় করার জন্য। তবে তখন বয়কা বলে যে বন্দুকের জোগাড় করার কি দরকার, সমস্ত কিছু তো আমার গাড়িতেই পড়ে আছে। আর এই ফাইটের মধ্যে বয়কাও তাদের সঙ্গে যেতে চায়, তবে ডাফি তাকে সরাসরি না করে দেয়। তবে যখন আফগানিস্তানে তারা ফাইট করেছিল তখন ডাফি কয়েকবার তার জীবন সেভ করেছিল, এই জন্য বয়কা তাকে বলে যে যদি আমাকে মরতেও হয় তবুও এই ফাইটে আমি যাব, আমি আমার জীবনের পরোয়া করি না। এরপর তারা তিনজন প্রথমেই চলে আসে পার্কারের অফিসে।
এখানে যখনই তারা পার্কারকে গান পয়েন্টে নেয় তখন পার্কার বলে যে লিংস আর তার সঙ্গীরা আমাকে মারার জন্য এখানেই আসছে। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গেই লিংস আর তার সঙ্গীরা তাদের উপরে গুলি করা শুরু করে দেয়। আর কোনো রকমে যখন তারা লুকিয়ে পড়ে তখন প্রথমেই লিংস পার্কারকে শ্যুট করে মেরে ফেলে। আর এরপর সে ম্যাক্সকেও আহত করে তাকে গান পয়েন্টে নিয়ে ডাফিকে বলে দ্রুত তোমার বন্দুকটা ফেলে দাও, আর নয়তো যে কোনো সময় আমি ম্যাক্সকে খুন করব। তবে ম্যাক্স খুবই চালাকি করে লিংসকেই শ্যুট করে দেয়, এই জন্য তার সেখানেই মৃত্যু হয়ে যায়। এখন তারা কোনো রকমে তাদের সমস্ত শত্রুদেরকে মেরে তো ফেলেছে, তবে এই মারামারির মধ্যে বয়কার মৃত্যু হয়ে গিয়েছে, এই জন্য ডাফের মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন ম্যাক্স হাসপাতালে তার বোনের সাথে মিট করতে আসে তখন সে দেখতে পারে তার ভাগ্নি পুরোপুরি সুস্থ আছে, সে এখন জ্ঞানও ফিরে পেয়েছে। আর এরপর ফাইনালি তাদেরকে ঘরে পাঠিয়ে দেওয়া হয়। আর বাসায় ব্যাক করে রিচেল ডাফির একটা চিঠি পায়, যেখানে ডাফি তাকে থ্যাঙ্কস বলেছে এতদিন যাবৎ তাকে তার ঘরের মধ্যে আশ্রয় দেওয়ার জন্য। আর তাছাড়া ব্যাগের মধ্যে যেই টাকাগুলো সে পেয়েছে সেগুলোর প্রপার ইউজ সে করতে বলে। আর তাছাড়া আমরা জানতে পারি যে তারা দুজন একটা সময় খুবই কাছেও চলে এসেছিল, কারণ চিঠির শেষ লাইনে ডাফি তাকে বলেছিল যে আমি খুব দ্রুতই এখানে ব্যাক করব আর তোমাকে বিয়ে করব, আর তোমার আমার মধ্যে যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটাকে আমরা লিগাল করে ফেলবো। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।